আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। চট্টগ্রাম সফরের উদ্দেশ্যে সকালে হেলিকপ্টার যোগে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন, বাঁশখালী ও হাটহাজারীতে দুটি জনসভায় ভাষণ দেয়া সহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টার যোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর 10:30 নাগাদ মাতারবাড়ি পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরের দিকে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে হাটহাজারী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে এবং বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় যোগদান সহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার বিতরণ করবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামে হোটেল রেডিসন মিলনায়তনে বিএনপির একটি সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রেজা, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি এবং বাঁশখালীর সমাবেশ স্থলের পরিস্থিতি সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? বাঁশখালীর যেখানে আমি দাঁড়িয়ে আছি, বাঁশখালীর সমুদ্র সৈকতের পাশেই এই সমাবেশ স্থলটির স্থান নির্ধারণ করা হয়েছে এবং ঠিক 12:20 প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবার কথা রয়েছে এবং সেই সময় থেকেই সমাবেশটি শুরু হবে এবং 100টি গৃহহীন পরিবারকে, সাম্প্রতিক যে বন্যা হয়েছে সে বন্যায় দুর্গত 100টি পরিবারকে ঘরের চাবি তুলে দেবার কথা রয়েছে। এবং এর সাথে আমি যদি বলি 12:20 প্রোগ্রাম শুরু হবার কথা থাকলেও ইতিমধ্যেই এই এলাকা এবং চট্টগ্রাম সদর সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং স্থানটি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা আসছেন এবং তারা তাদের আসন গ্রহণ করছেন নির্ধারিত জায়গায় এবং যারা বাউন্ডারির বাইরে আছেন তারা বাইরে থেকে, পুরুষ মানুষদের মূলত বাইরে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের যে কার্যক্রম সেগুলো পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন এবং পরবর্তীতে তিনি হাটহাজারী মাদ্রাসায় যাবেন এবং হাটহাজারী সরকারি কলেজে আরও একটি সমাবেশে তিনি যোগ দেবেন এবং সেখানকার যে স্থানীয় এমপি রয়েছেন ভূমি প্রতিমন্ত্রী, তার তত্ত্বাবধানে আরও 30টি পরিবারকে, গৃহহীন পরিবারকে 1 লাখ টাকা করে প্রদান করা হবে এবং তিনি এর পরবর্তী সময়টিতে বিশেষ করে প্রধানমন্ত্রী কক্সবাজার এবং চট্টগ্রামের যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন, একটি আনঅফিসিয়াল বা অদাপ্তরিক একটি সভা, এবং সেখান থেকে তিনি সাংগঠনিক এবং রাজনৈতিক বার্তা দিবেন বলে আমরা ধারণা করছি। এবং এর সাথে জানিয়ে রাখতে চাই যে আজকের যে জনপরিসরে যে দুটি সভা রয়েছে, এখানকার বাঁশখালী সমুদ্র সৈকতের সভা এবং হাটহাজারীর যে সভা, সেই সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশের যে উন্নয়ন বার্তা এবং সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্যের বার্তায় মূলত প্রধানমন্ত্রী দিবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। তো এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের খবর। ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে 31 ঘন্টারও বেশি সময় আটকে থাকার পর স্থানীয় সময় রাত 11:30টার দিকে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশের BG306 ফ্লাইটটি। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এর আগে টরন্টো থেকে ঢাকাগামী বিমানটি কারিগরি ত্রুটির কথা বলে শুক্রবার সন্ধ্যা 7টায় ইতালিতে অবতরণ করে। এরপর কোনো ধরনের উন্নতি ছাড়াই কেটে যায় 9 ঘন্টা। বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার বলেন, ইউরোপ বা কানাডার পাসপোর্ট না থাকায় অনেক যাত্রীকে হোটেল সুবিধা দিতে পারেনি তারা। কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষে মধ্যরাতে বিমানের যান্ত্রিক বা কারিগরি ত্রুটি সারানো গেলে এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গত কয়েকদিনে এসব শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বেশ কয়েকটি ক্যাম্পাসে
সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। রক্ত ঝরানো, চোখ হারানো এসব সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ। বিশ্লেষকরা সংঘাত বন্ধ না হলে সুযোগ নিতে পারে ফ্যাসিবাদী শক্তি বা তাদের দোসররা। হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় রিপোর্ট করছেন সালাউদ্দিন কাদের। ২৪শে জুলাই বর্ষা বিপ্লবের পর ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরতে শুরু করেছিল, কিন্তু কয়েকদিনে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি শিক্ষাঙ্গনে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও শিবির। হামলায় চোখ হারিয়েছে এক কিশোর। এসব সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছাত্রদলের অভিযোগ, পরিকল্পিত হামলার মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করছে শিবির। আর শিবিরের দাবি, দখলদারিত্ব কায়েম করতে না পেরে অস্ত্রের ভাষায় কথা বলছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা সারা রাত ধরে শিবির, জামাত ইসলাম এটিকে প্রচারণা করেছে, এটিকে রং দিয়েছে, উচ্ছ্বাস প্রকাশ করেছে যে ছাত্রদল নাকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে গিয়েছে। এবং তার পরের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই নিয়ে পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল, সেখানে পরিকল্পিতভাবে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির মব তৈরি করেছে। আমরা আসলে কোথাও কখনোই আমরা আক্রমণ করি না। আপনি যদি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাই প্রথমে আক্রমণ করেছে, রংপুরে তারাই প্রথমে আক্রমণ করেছে, এবং ঢাকালিয়া যেটা হয়েছে যে ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীদেরকেও ঢাকালিয়া কিন্তু ছাত্রদল বল প্রয়োগ করেছে এবং তাদের উপরে অনেকবার, বেশ কয়েকবার দফায় দফায় হামলা করেছে। তো সেখানে আসলে হামলার প্রতিরোধে আমাদের একটা গ্রুপ দাঁড়িয়েছে। ক্যাম্পাসের সাম্প্রতিক এই সংঘাত নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, কথার যুদ্ধ চলুক, কিন্তু সেটি কোনোভাবেই যেন মাঠের লড়াইয়ে পরিণত না হয়। এক ধরনের ক্যাম্পাসকে আবার দখল করা, ক্যাম্পাসের দখলদারির যে রাজনীতি, সেই ধরনের রাজনীতির একটি আভাস পাওয়া যাচ্ছে। রাজনীতি কিন্তু খুব একটা স্থিতিশীল না। এরকম একটা অস্থিতিশীল সময়ে যদি ছাত্র সংগঠনগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে তৃতীয় পক্ষ এই সুযোগটি নিতে পারে এবং জুলাই আন্দোলনের যে মূল যে লক্ষ্য, যেই আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেই আকাঙ্ক্ষা অর্জন করা অসম্ভব হয়ে পড়বে। তখন বিভাজন হতে পারে, কিন্তু এই বিভাজনটা যেন মৌলিক কোনো বিভাজন তৈরি না করে। এই বিশ্লেষকের আশঙ্কার সাথে একপথ মারামারিতে জড়ানো দুই সংগঠনের শীর্ষ নেতারাও। তারা এইসব সংঘর্ষকে ভুল বুঝাবুঝি হিসেবেই মূল্যায়ন করতে চান। গত 2-3 দিনের ঘটনা দুঃখজনকভাবে ঘটেছে, কিন্তু এটিকে কোনোভাবে সংজ্ঞায়ন করা যাবে না যে ক্যাম্পাস দখল, হল দখলের কালচার আবার রাজনীতিতে ফিরে এসেছে। আমাদের নেতৃবৃন্দকে আমরা শক্তিশালী নির্দেশনা দিয়েছি যে ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল পরিবেশ যেন বিরাজ থাকে। আমরা সবাই বসে আমরা নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে আমরা মেসেজ দিয়েছি। আমি জানতে পেরেছি ছাত্রদলের পক্ষ থেকে তারা মেসেজ দিয়েছে। তো আমাদের সহিংসতা হোক, এটা আসলে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এটা আমাদের চাওয়া না। দুই নেতাই আশাবাদী, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা ছাত্র সংগঠন দুটির সামনের দিনে ইতিবাচক রাজনীতির পথে হাঁটবে। বিশ্লেষকরা মনে করছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তা ধরে রাখতে হলে ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ জরুরি। নইলে শিক্ষাঙ্গনের উত্তাপ ছড়িয়ে পড়তে পারে জাতীয় রাজনীতিতেও। এতে আবারও রাজনৈতিক অস্থিরতা ও সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রধান কৃষিজ শস্যের বীজ অঙ্কুরোদ্গম, ফসলের উৎপাদন হার বৃদ্ধি, ফসল উৎপাদনের সময় কমানো এবং রোগবালাই দমনে অনন্য ভূমিকা রাখছে প্লাজমা টেকনোলজি। পাশাপাশি শস্যের গুণগত মান ও খাদ্যের পুষ্টিগুণ বৃদ্ধিতেও অবদান রাখবে এই টেকনোলজি। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। অসাধারণ এই উদ্ভাবনীর কথা তুলে এনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবু সালেহ শোয়েব, জানাচ্ছেন ইমরুল কায়েস। সাধারণ চোখে পদার্থ তিনটি অবস্থায় বিরাজ করে: কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয় অবস্থায়। তবে বিজ্ঞানের দৃষ্টিতে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। এই অবস্থায় বস্তুতে সমপরিমাণ ধনাত্মক চার্জযুক্ত আয়ন ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার মাধ্যমে পদার্থের এই চতুর্থ অবস্থা প্লাজমা ব্যবহার করে বৈপ্লবিক উদ্ভাবন করা হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট গবেষকরা জানান, কৃষিক্ষেত্রে প্লাজমা টেকনোলজি ব্যবহার করে ধান, গম, আলু, বেগুন ও পালং শাক জাতীয় শস্যের বীজ ট্রিটমেন্ট ও প্লাজমায় সক্রিয় পানি প্রয়োগের মাধ্যমে বীজের অঙ্কুরোদ্গম হার, ফসলের উৎপাদন হার বৃদ্ধি, উৎপাদন সময় হ্রাস এবং রোগবালাই দমন করা যাবে। কৃষকরা যে পদ্ধতিতে চাষাবাদ করে
যে পরিমাণ তারা উৎপাদন করছে, আমরা আমাদের এই টেকনোলজি ব্যবহার করে তার থেকে বেশি একই জমিতে একই এনভায়রনমেন্টে তার থেকে বেশি উৎপাদন পাচ্ছি এই টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে। আর একটা মজার বিষয় হলো এইখানে যে নিউট্রিশনাল যে স্ট্যাটাসগুলো আমরা বলছি, যে অর্থাৎ পুষ্টিগুণ, সে খাবারের যে পুষ্টিগুণটাও এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কৃষিখাতে ব্যবহারযোগ্য এই প্লাজমা টেকনোলজি প্রয়োগ পদ্ধতিও উদ্ভাবন করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ তালুকদার। ফিল্ড লেভেলে নিজেই দেখেছি যে উৎপাদন 20 to 25%, 20 থেকে 25% উৎপাদন বাড়ে আর কি, এবং হারভেস্টিং টাইমও কমে এবং নিউট্রিশনও বাড়ে। প্লাজমা টেকনোলজির মাধ্যমে উৎপাদিত খাদ্য মানুষ খেলে এই অপুষ্টিজনিত রোগ থেকে রেহাই পেতে পারে। গবেষকদের দাবি, এই প্রযুক্তি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুষ্টি ঘাটতি ও লুকানো ক্ষুধা মোকাবেলায় বৈপ্লবিক সমাধান হয়ে উঠতে পারে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।